কোটা আন্দোলনকারীদের কিছু দাবি সংবিধান পরিপন্থী। আপিল বিভাগের রায়ের পর সরকারের কমিশন গঠনের আর সুযোগ নেই বললেন দুই মন্ত্রী। পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা। বৃষ্টির একদিন পরও পানির নিচে বুয়েট সহ রাজধানীর কিছু এলাকা। সিটি কর্পোরেশন শত শত কোটি টাকা খরচ করলেও এমন দুর্দশা কেন? ক্ষোভ নগরবাসীর। সংস্থাগুলোর সমন্বয়হীনতাই কারণ। সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণে ব্যাহত দেশের ইন্টারনেট সেবা। ব্রডব্যান্ডে ধীরগতি, সমস্যার মুখে সফটওয়্যার প্রতিষ্ঠান। 1 ঘন্টা পরই স্বাভাবিক হওয়ার আশা। এবং কম দামে গরুর মাংস পেতে বিকল্প নেই ব্রাহ্মার। সুপারিশ করলেও মিলছে না প্রাণী সম্পদের অনুমতি। আবারও আলু পেঁয়াজের অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনীন হাসান। কোটা বিরোধী আন্দোলনকারীদের অনেক দাবি ও বক্তব্য সংবিধান পরিপন্থী এবং রাষ্ট্র পরিচালনার মূল নীতি বিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কোটার প্রয়োজনীয়তা আছে। সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের দাবি করেন, একটি কুচক্রী মহল কোটা বিরোধী আন্দোলন থেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারেরও আহ্বান জানান। সকালে ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আলোচনা করতে যান 13 সদস্যের শিক্ষক প্রতিনিধিরা। দীর্ঘ 1 ঘন্টার বেশি আলোচনার পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে জানান, পেনশন স্কিম 2024 নয় 2025-এর জুলাই থেকে কার্যকর হবে। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে জানিয়ে শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তিনি। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। তাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে। কোটা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এশিয়ার অন্য দেশের তুলনায় বাংলাদেশের কোটা কম। বর্তমান বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল আন্দোলনকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। এছাড়া 15 জেলায় 20 লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে। তাদের সরকার ও দলের পক্ষ থেকে খাদ্য ও নগদ সহায়তা করা হচ্ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 2018 সালে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে সরকারের কমিশন গঠনের সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, মেধার মূল্যায়ন করতে হবে, পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও অবমূল্যায়ন করা যাবে না। কোটা বিষয়ে মূলত সিদ্ধান্ত নেওয়া হয় রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে, আদালত কিংবা সংসদের বিষয় নয়। কিন্তু এটি খেয়াল করে দেখেন তো, সর্বশেষে যখন হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ যে রায়, তার আংশিক রায় প্রকাশিত হলো এবং এখানে দেখা গেল যে সেই রায়ে তারা সরকার তথা নির্বাহী বিভাগকেই সংস্কারের জন্য পরামর্শ দিয়েছে, তখন তাদের দাবি আবার পরিবর্তন হয়ে গেল। এখন তারা দাবি করছে যে সংসদ বা আইনসভাকে আইন করতে হবে। প্রথমে আদালতের কাছে দাবি, তারপরে নির্বাহী বিভাগের কাছে দাবি, তারপর এখন হচ্ছে সংসদের কাছে দাবি। কিন্তু সংসদের কাজ এটি নয়। কিন্তু কাজে সংসদে এই বিষয়ে আইন প্রণয়নের যে দাবি, এটাও কিন্তু একেবারে অজ্ঞতাপ্রসূত। আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন? এতে প্রমাণিত হয় তার আদৌ পুরো বিষয় নিয়ে ভালোভাবে জ্ঞাত নন। এখনও আন্দোলন নামে জনদুর্ভোগ তৈরি করছে। আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না, তাদের অন্য কোনো দুরভিসন্ধি আছে। যে সরকারের যে অবস্থান এবং তাদের যে দাবি, এটি কিন্তু একই জায়গায় মিলে গেছে। তারাও সরকারি পরিপত্র পুনর্বহাল চেয়েছে, সরকারও সেটার জন্য আইনি লড়াই করছে এবং সেটি পুনর্বহাল হয়েছে। এবং সরকার আদালতে বলছে
যে কোটা বিষয় কি রেশিওতে হবে, যদি সংস্কার হয় বা না হয় বা যদি হয় যাই হোক, এই এখতিয়ার নির্বাহী বিভাগের, এটি আদালতের নয়, কিন্তু সরকার এই তর্ক করছে আদালতে, এটি সংসদেরও নয়। কাজে আপনারা যেটি চাচ্ছেন তার সাথে সরকারের অবস্থান সঙ্গতিপূর্ণ, কিন্তু আমার ধারণা কিছু মানুষ হয়তো এখানে তাদেরকে বিভ্রান্ত করে সাধারণ ছাত্রছাত্রীদের এই আবেগটাকে, যে আবেগকে আমি মূল্যায়ন করতে চাই, ইতিবাচকভাবে নিতে চাই, এই আবেগকে আমি শ্রদ্ধাও করতে চাই, সেই আবেগকে ব্যবহার করে তাদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা নিচ্ছে। রাস্তা বন্ধ না করে কোটা আন্দোলনকারীদের আদালতে গিয়ে নিজেদের কথা বলার পরামর্শ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে ময়মনসিংহে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। 2018-তে মাননীয় প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দিয়েছিলেন। বিচার বিভাগের থেকে একটা বার্তা আসছে যে কোটা আবার চালু। এতে সংক্ষুব্ধ হয়েছে আমাদের ছাত্ররা। হাইকোর্টের থেকে রায়টা দিয়েছিল, সেই রায় স্থগিত করেছে। কাজেই আমি মনে করি তাদের একটু অপেক্ষা করা উচিত, তাদের এই আন্দোলন থামানো উচিত, তারা রাস্তা অবরোধ না করে আমাদের প্রধান বিচারপতি যেভাবে বলেছেন সেইভাবে তারা যেন তাদের দাবিটা কোর্টে এসে তাদের সবকিছু জবাব দেয়। কোটা সংস্কার আন্দোলনে বিএনপিকে জড়িয়ে সরকার ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। শিক্ষার্থীদের মূল দাবিকে ভিন্ন খাতে নিতেই সরকার চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। বিগত আন্দোলনে দল ব্যর্থ হয়নি দাবি করে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীনরা বরাবরই আন্দোলন নস্যাৎ করার চেষ্টা অব্যাহত রেখেছে। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। বিএনপির কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই। এই আন্দোলনে আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা, আমাদের নেতারা দলে দলে জেলে গিয়েছে, এখনো যাচ্ছে, আবার বের হচ্ছে, আবার ঢুকতেছে। অন্য প্রসঙ্গ, বৃষ্টির একদিন পেরোলেও পানির নিচে বকশীবাজার বুয়েট ক্যাম্পাস সহ রাজধানীর কিছু এলাকা। সিটি কর্পোরেশন শত শত কোটি টাকা খরচ করার পরও বর্ষায় এমন অবস্থায় ক্ষুব্ধ নগরবাসী। এমন পরিণতির জন্য নগর কর্তৃপক্ষ নাগরিকদের অসচেতনতাকে দুষলেও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। রাজধানীতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করলেও বিভিন্ন সংস্থার মধ্যেও সমন্বয়ের অভাব দেখছেন তারা। প্রসাদ বাপের রিপোর্ট। কোনো পাহাড়ি ঢল নয় উজান থেকে নেমে আসা প্রতিবেশী দেশের উপচে পড়া নদীর পানির চাপ। তবুও 24 ঘন্টারও বেশি সময় ধরে জলমগ্ন অবরুদ্ধ এক অবস্থা। রাজধানী ঢাকা, ভালোবেসে যাকে ডাকা হয় তিলোত্তমা নগরী, যে নগরীর আছে 400 বছরের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য, সেই নগরী কিনা ভেসে গেল মাত্র 3 থেকে 4 ঘন্টার বৃষ্টিতে। এ কেমন বৃষ্টি? এমন বৃষ্টি কি বিশ্বে বিরল? এ কেমন ড্রেনেজ ব্যবস্থা? শুক্রবারের 3 থেকে 4 ঘন্টার বৃষ্টির বোঝা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকা এই এলাকাটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের হল, কর্মকর্তা কর্মচারী, শিক্ষকদের বাসাবাড়ি কোথাও বাদ যায়নি জমে থাকা পানি থেকে। প্রতিটি বিল্ডিংয়ের নিচতলা জলমগ্ন। কেউ হাত ব্যবহার করে পানি নিষ্কাশনে ব্যস্ত, আবার কেউ লাগিয়েছেন পাম্প। বাসিন্দাদের দাবি, বছরের পর বছর বর্ষা মৌসুমে এমন করুণ পরিণতির শিকার হতে হয় তাদের। এখন পর্যন্ত পানি জমা আছে, এই পানি 2-3 দিন এরকম থাকবে। আর বৃষ্টি হলে আমাদের এভাবে কষ্ট করে ডিউটি করতে হয়। বৃষ্টি হলে সবার ঘরে পানি যায়, তবু আমার ঘরের তো একটু এই জায়গায় 2-4, সবগুলো তো আরো বেশি, 4-5 করে পানি ওঠে। হ্যাঁ, এরপরে এই যে একদম কালকে সকাল 10টা থেকে আমরা শুরু করছি পানি হেসা, আর সারা রাত আমরা রাত 3টার সময় একটু চোখ বুঝছি, কিন্তু সকালে উঠে দেখি আবার হাঁটু সমান পানি। মোটর দিয়ে কালকে সারা রাত এবং সন্ধ্যার দিকে পানি ফালানোর পরে পানি এখন কিছুটা কম আছে। বৃষ্টির পানি ঘরে ঢুকে কেড়ে নিয়েছে বাসিন্দাদের থাকা খাওয়া, এমনকি টয়লেটে যাওয়ার সুবিধাটুকুও। শুধু বুয়েট ক্যাম্পাসই নয়, বকশীবাজার, পলাশী সহ এখনো পানিবন্দী দক্ষিণ সিটির অনেক এলাকা। পানি নিষ্কাশনের যে অবস্থা, এটা আপনার আজকে এই বছরে 3বার হয়েছে। পানি এসেছে এবং ঘুমাইতে পারি নাই, শরীর অসুস্থ হয়ে গেছে। আমরা যে গাড়িগুলা
সবগুলোই গাড়ি সিট পর্যন্ত পানির নিচে। ঢাকা মেডিকেল থেকে শুরু করে এই এলাকাটা বেশি নিম্নাঞ্চলে মানে জলাবদ্ধতা পরিণত হয় এবং দীর্ঘ সময় অবস্থান করে। এমন করুণ পরিণতির জন্য নগর কর্তৃপক্ষ নাগরিকদের অসচেতনতাকে দুষলেও বিশেষজ্ঞরা বলছেন রাজধানীতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করলেও বিভিন্ন সংস্থার মধ্যে রয়েছে সমন্বয়ের অভাব। খাল দখলমুক্ত করে প্রাকৃতিক সমাধানের পথে হাঁটতেও পরামর্শ দেন তারা। খালগুলিকে আমরা বন্ধ করে বক্স কালভার্ট করেছি, যেটা ওয়ার্কআউট করেনি। সো ন্যাচারাল সলিউশনটা মোর সাস্টেনেবল দ্যান ইঞ্জিনিয়ারিং সলিউশনস। সো আমি ন্যাচারাল সলিউশনের দিকে যদি আমি যাই তাহলে কিন্তু আমার খরচটা অনেক কমে যাবে এবং খরচটা যেটাই করি না কেন আরো বেশি কার্যকরী হবে। রাজধানীতে শুক্রবার বৃষ্টিপাত হয় মৌসুমের সর্বোচ্চ 130 মিলিমিটার। 1061 কোটি 59 লাখ টাকা আদায় করে রাজস্ব আদায়ে মাইল ফলক সৃষ্টি করা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের বর্তমান হাল এটি। মাত্র 3 থেকে 4 ঘন্টার বৃষ্টিতে 24 ঘন্টারও বেশি সময় ধরে জলমগ্ন থাকা এই নাগরিকদের প্রশ্ন, রাজস্ব আদায় নাকি নাগরিক সেবা, কোনটিকে বেশি প্রাধান্য দেন নগর কর্তৃপক্ষ? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জের খোপসা বাড়ি আছেন সহকর্মী রিঙ্কু কন্টু এবং জামালপুরের ইসলামপুরে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি রিঙ্কুর কাছে। কমছে যমুনা নদীর পানি। যমুনা নদীর পানি কমার সাথে সাথে জেলার সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি 15 সেন্টিমিটার কমে এখন বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু অনেক যারা উঁচু যেগুলো এলাকা ছিল সেইগুলো থেকে পানি নামায় ধীরে ধীরে এইসব এলাকার মানুষজন কিন্তু আসলে বাড়ি ফিরতে শুরু করেছে। কিন্তু এখনো যেহেতু পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সে কারণে কিন্তু নদী তীরবর্তী যে সকল চরাঞ্চল এবং নিম্নাঞ্চল রয়েছে সেগুলো এলাকায় কিন্তু এখনো অসংখ্য মানুষ কিন্তু আসলে পানিবন্দী অবস্থায় রয়েছে। আমি যে এলাকাটিতে আছি সিরাজগঞ্জ সদর উপজেলা খোকসাবের এলাকায়, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো গ্রামটি আসলে পানিতে নিমজ্জিত। এখানকার মানুষজন কিন্তু আসলে এখনো বাড়িতে কিন্তু এখনো কোমর সমান ঘরে কোমর সমান পানি রয়েছে। এই সকল এলাকার মানুষজন কিন্তু পাশের যে বাঁধটি রয়েছে সেই উঁচু বাঁধে কিন্তু আশ্রয় নিয়ে আছে। সেই সকল কিছু কিছু লোকজন আসলে বাড়িতে পানির মধ্যে উঁচু মাচা করে কিন্তু বসবাস করছে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পানির মধ্যে থাকায় এইসব এলাকায় কিন্তু আসলে পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বানবাসীরা যেটি বলছে যে এইসব এলাকায় কিছু কিছু জায়গা আসলে ত্রাণ পেলেও সব জায়গায় ত্রাণ পৌঁছায়নি। ত্রাণ যেটি দিয়েছে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এছাড়া গবাদি পশু রয়েছে, সেই সকল গবাদি পশু কিন্তু আসলে চারণভূমি তুলে যায়। সেই সব এলাকায় গবাদি পশুর গোখাদ্যের সংকট, সেই সাথে এই বন্যা কবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ খাবার পানি এবং শুকনো খাবারের কিন্তু আসলে সংকট দেখা দিয়েছে। সেই সাথে যদি বলি সিরাজগঞ্জ সদর, বেলকুচি, কাজীপুর, চৌহালি এইসব এলাকায় যে সকল নিম্নাঞ্চল এবং চরাঞ্চল রয়েছে সেই সকল এলাকায় কিন্তু আসলে এখনো হাজার হাজার মানুষ কিন্তু আসলে পানিবন্দী হয়ে রয়েছে। তারা কিন্তু এখনো বাড়িতে ফিরতে পারেনি। তবে কিছু কিছু এলাকার মানুষজন কিন্তু আসলে বাড়ি থেকে পানি নামায় বাড়িতে উঠছে, কিন্তু ঘর বাড়িতে পানি থাকায় সেই পানি নেমে যাওয়া কিন্তু ক্ষত চিহ্ন গুলো আসলে বের হতে হচ্ছে এবং অনেকের বাড়ি ঘরে আসলে বন্যার পানিতে নষ্ট হয়ে সেগুলো আসলে মেরামতেরও তারা চেষ্টা করছেন। তো সব মিলে বলা যায় যে যমুনা নদীর পানি আমরা দেখছি যে গত 24 ঘন্টা ধরে আসলে কমতে শুরু করেছে এবং কমার কারণেই কিন্তু আসলে জেলার সিরাজগঞ্জের যে সার্বিক বন্যা পরিস্থিতি অর্থাৎ নদী তীরবর্তী যে 5টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছিল সেই সকল এলাকাতে আসলে পানি নামছে। তো সেই সকল এলাকায় আসলে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আরো আগামী কয়েকদিন কিন্তু এই পানি কিন্তু আসলে কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত প্রায় 105 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বানবাসীরা যেটি বারবারই অভিযোগ করছিলেন যে ত্রাণ তৎপরতা শুরু হলেও সেটি কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তো এক কথা বলা যায় যে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং যমুনা নদীর পানি কমছে। এই পানি কমে আরো কয়েকদিন আরো কমবে এবং আরো সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি জামালপুরের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জামালপুরে বন্যা পরিস্থিতি কিন্তু দ্রুত উন্নতি হচ্ছে। আমি বলে রাখি যে জামালপুরে আজকে 24 ঘন্টায় যমুনা নদীর পানি 26 সেন্টিমিটার কমে কিন্তু বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এখন আছি ইসলামপুর উপজেলার ড্যাঙ্গারকর গ্রামে। এখানে আপনাকে যদি দেখাই যে এই এলাকার পিছনে আরো 20টি গ্রামের মানুষ কিন্তু যে রাস্তাটি দিয়ে চলাচল করছেন, এটি কিন্তু 20 দিন যাবৎ তারা চলাচল বন্ধ ছিল। আজকে কিন্তু মানুষের রাস্তা দিয়ে
চলাচল শুরু করেছেন। এবং আমি বাড়ি ফিরে গিয়ে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু আবার নতুন করে তাদের দেখা দিয়েছে। তাদের বাড়ি ঘরে ফিরে তারা বাড়িঘর ভাঙা এবং টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, ল্যাট্রিন ভেঙে গেছে, নানান আবার নতুন করে তাদের দেখা দিয়েছে। তাদের বাড়ি ঘরে ফিরে তারা বাড়িঘর ভাঙা এবং টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, ল্যাট্রিন ভেঙে গেছে, নানান সমস্যা তাদেরকে আরো চিন্তিত করেছে, দুশ্চিন্তায় ফেলেছে। এদিকে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি সেটা হলো যে এই 15-10 দিন ধরে তাদের গবাদি পশু নিয়ে তারা যে বেকায়দায় ছিলেন, এখনো তারা আবার নতুন করে গবাদি পশু নিয়ে তারা বেকায়দায় রয়েছেন। এবং তাদের মধ্যে গোখাদ্য সংকট দেখা দিয়েছে, শিশু খাদ্য সংকট দেখা দিয়েছে এবং অনেকেই কিন্তু তাদের কাছে ত্রাণ পৌঁছেনি, তারা অভিযোগ করেছেন। এবং নতুন করে যেটি বলছেন যে আমাদের এই ক্ষতিগ্রস্ত এলাকায় যদি আমাদেরকে সরকারিভাবে সহযোগিতা করা না হয় তাহলে তারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। এই ছিল জামালপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যা পরিস্থিতির খবর জানাতে জামালপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম এবং তার আগে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। কক্সবাজারের সাবমেরিন কেবল CMU-4 এর সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণে ব্যাহত হচ্ছে দেশের ইন্টারনেট সেবা। এ কারণে সন্ধ্যা 6টা পর্যন্ত এই কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো সাময়িক বন্ধ থাকবে। এতে ধীর গতিতে চলছে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট। বেশি সমস্যায় পড়তে হচ্ছে সফটওয়্যার কোম্পানিগুলোকে। চলতি বছরের 20 এপ্রিল ইন্দোনেশিয়ার সমুদ্র তলদেশে কেবল কাটা পড়ায় 2 মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল CMU-5। ধীরগতির কারণে ভোগান্তিতে পড়তে হয় 1 কোটির বেশি ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহককে। সেই রেশ না কাটতেই এবার সাময়িক বন্ধ হলো কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল CMU-4। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি জানায় সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণের জন্য CMU-4 দিয়ে শনিবার ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা ব্যান্ডউইথ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। সূত্র বলছে এই কেবল দিয়ে 1400 Gbps ব্যান্ডউইথ সরবরাহ হয়। ইন্টারনেট সেবাদাতারা বলছেন CMU-4 বন্ধ থাকলেও 60% সেবা ক্যাশ সার্ভার থেকে দেওয়ায় সাধারণ ব্যবহারকারীরা খুব একটা ভোগান্তিতে পড়বেন না। তবে সমস্যায় পড়বে সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো। CMU-4 দিয়ে কক্সবাজার থেকে সিঙ্গাপুরে সরাসরি সিগন্যাল পৌঁছাতে সময় লাগে 40 মিলিসেকেন্ড। তবে কেবল বন্ধ থাকায় ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরে সিগন্যাল পৌঁছাতে অন্তত 60 মিলিসেকেন্ড সময় লাগতে পারে। সাধারণ ইউজারদের 50 থেকে 60% তারা ব্যান্ডউইথ ইউজ করে হলো ক্যাশ সার্ভিস থেকে। সফটওয়্যার নিয়ে যারা কাজ করে তাদের হয়তো কিছু লেটেন্সি ইস্যু থাকতে হতে পারে, যেটা হয়তো 40 মিলিসেকেন্ডে পৌঁছতো সেটা হয়তো 60-70 মিলিসেকেন্ডে পৌঁছছে। আইএসপি সেবাদাতাদের তথ্য মতে বর্তমানে দেশে দৈনিক প্রায় 6000 Gbps ব্যান্ডউইথ ব্যবহৃত হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার পরিবারের ক্রোক করা সম্পদ দেখে চোখ কপালে উঠবে যে কারো। এমনকি মতিউরের স্বজনদেরও যেন পোয়া বারো। দুদকের তথ্য বলছে এখন পর্যন্ত তাদের প্রায় 3500 শতাংশ জমি, বহুতল ভবন, 6টি ফ্ল্যাট, 116টি ব্যাংক হিসাব এবং 23টি বিও হিসাব ক্রোক হয়েছে। তাদের আরও সম্পদের খোঁজ চলছে। আতাউর কাউসারের রিপোর্ট। 15 লাখ টাকায় কেনা ছাগলের মালিক খুঁজতে গিয়ে সামনে আসে জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমান। এরপর বেরিয়ে আসতে থাকে তার থলের বিড়াল। দুদকের আবেদনের প্রেক্ষিতে 2 দফায় ক্রোক করা হয় তার অঢেল সম্পদ। প্রথম দফায় দেশের বিভিন্ন এলাকায় 1019 শতাংশ জমি, রাজধানীতে বহুতল ভবন সহ 10 কাঠা জমি ও 2টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন আদালত। দুদকের অনুসন্ধানে উঠে আসে সম্পদের আরও ভয়াবহ হিসাব। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার পরিজনদের সম্পত্তি জব্দের জন্য দ্বিতীয় দফায় তালিকা করে আদালতে জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। 14 পৃষ্ঠার এ তালিকায় মোট জমির পরিমাণ 2367 শতাংশ। 14 পাতার সম্পদ তালিকায় দেখা যায় শুধু নিজের নামেই সম্পদ গড়েননি মতিউর। চতুর এ সরকারি কর্মকর্তা নিজের অপকর্ম ঢাকতে ও নিজেকে আড়াল করতে অর্জিত সম্পদ 2 স্ত্রী, 2 পরিবারে 5 সন্তানের মধ্যে 2 সন্তান, ভাই, ভাইয়ের বউ সহ আত্মীয় স্বজনদের নামেও রেখেছেন।
দ্বিতীয় দফায় দুদকের আবেদনে মতিউর গংদের 2367 শতাংশের বেশি জমি, 4টি ফ্ল্যাট, 116টি ব্যাংক হিসাব এবং 23টি বিও হিসাব ক্রোক হয়েছে। তালিকা বিশ্লেষণে দেখা যায় প্রথম পক্ষের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে ব্যাংকে রয়েছে প্রায় 10 কোটি টাকা, আর জমির পরিমাণ 538 শতাংশ। আর ভাই কায়ুম হাওলাদারের নামে রয়েছে 892 শতাংশ জমি আর ব্যাংক হিসাবে 14 কোটি টাকা, যেখানে মতিউরের নিজ নামীয় ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণ এদের তুলনায় অনেক কম, মাত্র 55 লাখ টাকা। নথিপত্রে দেখা যায় সম্মিলিত 116টি ব্যাংক হিসাবে 13,44,36,471 টাকা জমা রয়েছে। যদিও অভিযোগ আছে ছাগলকাণ্ডের পর ব্যাংক হিসাব ফ্রিজের আগ পর্যন্ত বিপুল পরিমাণ নগদ অর্থ উত্তোলন করেছেন মতিউর ও তার স্বজনরা। তবে বিশেষ সূত্রে জানা গেছে নামে বেনামে আরও প্রচুর সম্পদ রয়েছে এদের, যা পেতে খোঁজ অব্যাহত রেখেছে দুদক। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে আলু পেঁয়াজ আমদানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের। দুপুরে রাজধানীর টিসিবি ভবনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে যে কোনো দেশ থেকে এই পণ্যের আমদানি অনুমোদন দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সরকারের এই সিদ্ধান্তকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন খুচরা ব্যবসায়ী ও ভোক্তারা। আলু উৎপাদনের উদ্বৃত্তের হিসাব কৃষি মন্ত্রণালয় দিলেও বাজার নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়কে। ভরা থেকে খরা, বছরব্যাপী চড়ে থাকছে পণ্যটির দাম। আলুর বাজার হাই বাজার, আরো দাম বাড়তেছে। দাম থেকে দামে বিক্রমপুরে আনছি, আইনা ব্যস্ত পারতেছি না। দামটা খাইবো, সুন্দরটা খাইবো, কিন্তু দেখতে খারাপটা খাইবো না। খাদ্যদ্রব্য যে জিনিসটা, প্রত্যেকটা জিনিসটা আমরা কিনতে খুব হিমশিম খাচ্ছি। একই অবস্থা পেঁয়াজের বাজারেও। উৎসব পার্বণের চাহিদা বৃদ্ধি কিংবা বৃষ্টি, বন্যা যেন পান থেকে চুন খসলেই দাম বৃদ্ধির খেলায় মেতে ওঠেন বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা। এখন 105, 110 এরকম হয়ে গেছে। পেঁয়াজের দামটা অস্থির হয়ে গেছে। সাধারণ মানুষ তো বাঁচতে পারে না ভাই, এত কিছু দাম হইলে। বাধ্য হয়ে দুই পণ্যের বাজার নিয়ন্ত্রণে আবারও আমদানির দ্বার উন্মুক্ত করার তথ্য জানালো বাণিজ্য মন্ত্রণালয়। কৃষি সচিবের সাথে যোগাযোগ করে এই মুহূর্তে আমরা আলু পেঁয়াজের জন্য আইপি ওপেন করে দেওয়া হয়েছে। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল। শনিবার দুপুরে রাজধানীর টিসিবি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, নিজেদের পছন্দ মতো যে কোনো দেশ থেকে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। এটা আমরা ওপেন করে দিলাম, যারা আমদানিকারক আছেন তারা চাইলেই আমরা তাদেরকে অনুমতি দিব। আলু এবং পেঁয়াজ তারা ইচ্ছা করলে যে কোনো দেশ থেকে নিয়ে আসতে পারবে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে এই দুই পণ্যের তুলনামূলক চাহিদা বেশি থাকার পাশাপাশি শুল্ক করের হিসেব কষে আমদানিকারকরা কতটা আগ্রহী হবেন সেটাই এখন দেখার বিষয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিদেশি প্রতিষ্ঠানের কাছে জায়গা ভাড়া দিয়ে চলতি বছরেই বাংলাদেশের রিজার্ভে 4 থেকে 6 বিলিয়ন ডলার যোগান দেওয়ার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর। ডলার সংকটের মুখে রিজার্ভ বাড়াতে বন্দর ও বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহী দেশ এবং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এরই মধ্যে চুক্তি সম্পন্ন করার তোড়জোড় শুরু হয়ে গেছে। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের প্রথম মাসেই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে 1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি যুক্ত হয়েছে বাংলাদেশের রিজার্ভে। এর মধ্যে রয়েছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ব্যবহারের জন্য সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের 650 মিলিয়ন মার্কিন ডলার এবং বে টার্মিনালের চ্যানেল খননের ঋণ সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের 650 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া চলতি বছরেই আবুধাবি পোর্ট অথরিটির 1.5 বিলিয়ন, সে সঙ্গে সিঙ্গাপুর পোর্ট অথরিটির 1 বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভে যোগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। আবুধাবি পোর্ট গ্রুপ এবং পিএসএস সিঙ্গাপুরের মাধ্যমে অ্যানাদার হয়তো আমরা 2 থেকে 2.5 বিলিয়ন ডলার আমরা এই বছর বিনিয়োগে আনতে পারবো। নগরীর পতেঙ্গা বে টার্মিনালে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, আবুধাবি পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করবে তা অনেকটা নিশ্চিত। সে সাথে লালদিয়ার চর এলাকায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান মার্সলাইন। মন্দার কবলে পড়ে অনেকটা স্থবির হয়ে আছে বিশ্ব বাণিজ্য। তার জেরে ডলার সংকটে ঢুকছে বাংলাদেশের রিজার্ভ। সে রিজার্ভ বাড়াতে ভিন্ন কৌশল নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব জায়গা বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভাড়া দিয়ে আনতে চায় বিলিয়ন ডলার। তবে তা যেন পরিকল্পনা মাফিক এবং সুদূরপ্রসারী হয় সেই মত ব্যবসায়ীদের।
বন্দরের অব্যবহৃত জায়গাগুলি বিভিন্নভাবে ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আনার জন্য অথবা এগুলিকে ব্যবহার উপযোগী করার জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য সেটাকে অবশ্যই আমরা স্বাগত জানাই। শুধু চট্টগ্রাম বন্দর কিংবা বে টার্মিনাল নয়, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে স্বতন্ত্র একটি ইকোনমিক জোন গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে জাপানি সংস্থা জেটকো। মাতারবাড়ি যে পোর্টটা আছে তার পাশে যদি একটা ইকোনমিক জোন তৈরি করা হয়, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা ওয়েলকাম করতে পারবো এবং সেখানে যদি ইন্ডাস্ট্রি করা হয় সেখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট দুটোটাই সহজ হবে। বর্তমানে বাংলাদেশ কেন্দ্রিক অন্তত 3 লাখ কোটি টাকার পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি হচ্ছে, যা থেকে সরকারের রাজস্ব আসছে প্রায় 70,000 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে। অপ্রতিরোধ ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নিল মেটা। নির্বাচনে বিপুল অঙ্কের অনুদানের ঘোষণা ইলন মাস্কের। নিজ দলে কোণঠাসা বাইডেনের আটকে গেল প্রচারণার অর্থ। বিনোদন বা মানসিক প্রশান্তির জন্য সন্তান পরিজন নিয়ে ঘুরতে যাবেন রাজধানীর কোনো পার্ক বা খেলার মাঠে, সেখানেও নানা বিড়ম্বনা। রক্ষণাবেক্ষণের অভাবে বর্ষা মৌসুমে জমে থাকে পানি, মশার উপদ্রব, অনিরাপদ পরিবেশ সহ নানা কারণে পার্কে যান না নগরবাসী। দায়িত্বশীলদের জবাবদিহিতা না থাকায় সংকট বলছেন পরিবেশবিদরা। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। ইটনগরী ঢাকা, বিশাল বিশাল দালানের আড়ালে ঢাকা পড়েছে খোলা আকাশটাও। মুক্ত বাতাসে একটু শ্বাস নেয়ার কিংবা দুদণ্ড জিরানোর ঠাঁই কোথায় এখানে? এই নগরে কতটুকু আছে দিগন্তজোড়া বিস্তৃত প্রান্তর অথবা পার্ক কিংবা খেলার মাঠ? রাজধানীর দুটি সিটি কর্পোরেশনের দেয়া তথ্যানুযায়ী উত্তর সিটি কর্পোরেশনে পার্ক রয়েছে 23টি, শিশু পার্ক 4টি আর মাঠ রয়েছে 8টি। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট পার্ক রয়েছে 20টি, মাঠ রয়েছে 19টি। এ তো গেল কাগজে হিসেব, কিন্তু বাস্তবের অবস্থা কি? সরেজমিনে কয়েকটি পার্ক ঘুরে দেখা যায় পড়ে আছে অযত্ন আর অবহেলায়। ময়লা আবর্জনার কারণে তার সুস্থ বিনোদন বা বিশ্রামের কেন্দ্রবিন্দুর পরিবর্তে পরিণত হয়েছে বিড়ম্বনায়। জল জমে থাকে পার্কে, খেলতে পারি না। ওয়াশরুমের ব্যবস্থা থাকলে এটা হচ্ছে একটু বেশি সুবিধা হতো। এ অবস্থায় পার্কে আসা দর্শনার্থীরা বলছেন পর্যাপ্ত পরিমাণ গাছপালা রাখার পাশাপাশি পার্ক সংস্কার করে শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করলে তারা সুস্থ বিনোদন আর মানসিক বিকাশের সুযোগ পেত। যদি পর্যাপ্ত পরিমাণে রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে এই পার্কের সৌন্দর্য আরো ভালো হতো। নেশা করতেছে, এর পাশে স্কুল স্টুডেন্ট বসতেছে, সবার সাথে একসাথে বসে, আসলে খুব বিশৃঙ্খলা পরিবেশটা। পার্কের সাথে সুস্থ নগর জীবনের গুরুত্ব অনুধাবন করে এর দিকে নগরবিদদের নজর দেওয়ার আহ্বান জানালেন পরিবেশবাদী আইনজীবী। যদি আপনি সুস্থ নগর পরিবেশ চান, তার জন্য যেমন আপনার পর্যাপ্ত পরিমাণের উন্মুক্ত স্থান থাকা দরকার। যদি আপনি অপরাধ মুক্ত তরুণ সমাজ চান, তাহলেও কিন্তু ছেলে মেয়েকে পার্ক আর খেলার মাঠের ব্যবস্থা করে দিতে হবে। এইটা আমাদের দেশের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো করে না। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে পার্কের সুরক্ষায় নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। পার্কগুলোর সংস্কারে নেওয়া হয়েছে 28টি প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রায় 28টি কার্যক্রম শেষ হতে যাচ্ছে আর কি। তো এটি পরিপূর্ণভাবে শেষ হলে তারপর ধাপে ধাপে সেগুলো নেওয়া হবে। নগর পরিকল্পনাবিদদের মতে একটি আধুনিক শহরে প্রতি আধা বর্গ কিলোমিটার এলাকার জন্য একটি করে খেলার মাঠ এবং 1 একর পার্ক থাকা উচিত। কংক্রিটে ঘেরা নগরীতে সবুজে প্রশান্তি খুঁজতে এক সময়ে পার্কে যাওয়ার প্রচলন থাকলেও বর্তমানে অনেকটাই পার্ক বিমুখ রাজধানীবাসী। অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটা, নোংরা আর অনিরাপদ পরিবেশই এর জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর তাই পার্ক নিয়ে কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগের পাশাপাশি এর পরিবেশ রক্ষায় দরকার নাগরিক সচেতনতা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বৃহস্পতি তুঙ্গে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। এবার সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নিল মেটা। শুধু তাই নয়, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জন্য অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। আর ভুলভাল বলে সমালোচনার তুঙ্গে থাকা প্রতিদ্বন্দ্বী জো বাইডেন আরও কোণঠাসা অবস্থায়। নির্বাচনী প্রচারণার $90 মিলিয়ন অনুদান আটকে দিয়েছেন তার অর্থদাতারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যতই ঘনিয়ে আসছে বল ততই নিজের কোর্টে নিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এক কথায় ট্রাম্পের বৃহস্পতি তুঙ্গে। আগামী সপ্তাহে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনে দলটির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে ট্রাম্পকে। এটা এখন একরকম চূড়ান্তই। নির্বাচনী মাঠে ফুরফুরে মেজাজে থাকা ট্রাম্প আবারও দাপিয়ে বেড়াবেন সামাজিক যোগাযোগ মাধ্যম। দীর্ঘ 2 বছর নিষেধাজ্ঞার পর ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিল মেটা। রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে মেটার প্ল্যাটফর্মে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তিনি। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে হামলা ভাঙচুরে উস্কানি দেওয়ার অভিযোগে তার অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা দিয়েছিল প্রতিষ্ঠানটি। পরে তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মত প্রকাশ করতে থাকেন। মেটার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুখবরের মধ্যেই ট্রাম্পকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আরেক ধনকুবের ইলন মাস্ক। একসময় ট্রাম্পের কট্টর এই সমালোচক ঠিক কত অর্থ দিচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। তবে মার্কিন সংবাদ মাধ্যম বলছে ট্রাম্পকে নির্বাচনে জেতাতে কাজ করা প্রতিষ্ঠানগুলোর একটি আমেরিকা পিএসসিকে বিশ্বের শীর্ষ এই ধনী অনুদান দিচ্ছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন সময়ের সঙ্গে সঙ্গে কোণঠাসা হয়ে পড়ছেন। নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর চাপের মধ্যেই প্রচারণার জন্য $9 কোটি অনুদান আটকে দিয়েছেন অর্থদাতারা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বাইডেনের কয়েকজন প্রধান অর্থদাতা জানিয়েছেন যদি নির্বাচন থেকে সরে না দাঁড়ান তাহলে তার নির্বাচনী খরচ বহন করা ফিউচার ফরওয়ার্ড পিএসসিতে অনুদান স্থগিত রাখবেন তারা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। কোপার ফাইনালের দিন নাগরিক ছুটি ঘোষণা করেছে কলম্বিয়ান সরকার। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের উৎসবে যেন কোনো কমতি না হয়, তাই এই সিদ্ধান্ত প্রশাসনের, জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। সকল সরকারি প্রতিষ্ঠানকে তাদের কর্মচারীদের খেলা দেখার জন্য এই ছুটি মঞ্জুরের নির্দেশ দিয়েছেন তিনি। তবে বিপাকে পড়েছে বেসরকারি অফিসগুলো। তাদের বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা মেলেনি সরকারের পক্ষ থেকে। 2001 এরপর 23 বছরের অপেক্ষা। সে তো আর যেন তেনভাবে উদযাপন করলে হবে না। এ উদযাপনে থাকতে হবে ভিন্নতা, যা তাদের আলাদা করবে সবার চেয়ে। তবে সোমবারের ফাইনালে জিতে গেলে এমনিতেও কলম্বিয়ানদের সবার সঙ্গে মেলানোর উপায় থাকবে না। তারা তো তখন হবেন চ্যাম্পিয়ন, তাও যাকে তাকে নয়, স্বয়ং বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে পেতে হবে এই খেতাব। এই আনন্দ উৎসবে কোনো কমতি রাখতে চায় না কলম্বিয়ান সরকার। নিজেদের নাগরিকদের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন তারা। জাতিসংঘের শান্তি মিশনে নিজে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নাগরিকদের মনের ইচ্ছা বুঝতে দেরি করেননি ট্রাইকালার দেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। কলম্বিয়া ফুটবল দল আমাদের একতার প্রতীক। এখানে সংঘাত কিংবা মেরুকরণের কোনো জায়গা নেই। তারা যে পতাকার জন্য খেলবে সেটাই আমাদের মূল শক্তি। আমরা তাই আগামী সোমবার একসঙ্গে আমাদের জয় উদযাপন করব। আমি দিনটিকে নাগরিকদের জন্য সিভিক হলিডে ঘোষণা করছি। সকল সরকারি কার্যালয় থাকবে এই ছুটির আওতায়, তবে বেসরকারি অফিসগুলো পড়েছে দোটানায়। তাদের বিষয়ে পরিষ্কার কোনো নির্দেশনা না আসলেও ছুটি চান তারাও। সব প্রতিষ্ঠান এদিন তাদের কর্মচারীদের আনন্দে যোগ দেওয়ার সুযোগ করে দিবে। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আমি বাধ্য করব না, যদিও আশা করব তারাও নিজেদের বঞ্চিত করবে না। বাংলাদেশ সময় সোমবার ভোর 6টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমে আদালতের নিষ্পত্তি, পরে নির্বাহী বিভাগ, এখন আবার সংসদ। বারবার কেন দাবি পরিবর্তন? কোটা আন্দোলনকারীদের প্রশ্ন তথ্য প্রতিমন্ত্রীর, বললেন কমিশন গঠনের সুযোগ নেই। বৃষ্টির একদিন পরও পানির নিচে বুয়েট সহ রাজধানীর কিছু এলাকা। সিটি কর্পোরেশন শত শত কোটি টাকা খরচ করলেও এমন দুর্দশা কেন? ক্ষোভ নগরবাসীর, সংস্থাগুলোর সমন্বয়হীনতায়। এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী অমনি নাম। তাজদিন, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।